হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং তোমাদের পড়াশোনা খুব ভালোভাবে চলছে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার প্রিলিমিনারি পার্ট হয়ে গেলেও এখনো কিন্তু ডেসক্রিপটিভ বা মেন্স পেপার বাকি আছে। এবং এই ডেসক্রিপটিভ বা মেন্স পেপারে রাইটিং এর যে কটা টপিক লিখতে হয় তার মধ্যে প্রেসিস বা সারসংক্ষেপ এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন পরীক্ষায় ভালো স্কোর করতে গেলে তোমাকে শুধু কোনো রকমের একটা প্রেসিস বা সংক্ষেপে লিখে দিয়ে আসলেই হবে না। তোমাকে একটা সঠিক লেখার পাশাপাশি, যেটা আমি প্রত্যেকটা রাইটিং এর টপিকের ক্ষেত্রে বলি, তোমাকে একটা অ্যাকিউরেট বা যথাযথ লেখাও কিন্তু লিখে আসতে হবে। ঠিক আছে? তাই আজকের এই ভিডিওতে ভালো প্রেসিস বা সারসংক্ষেপ লেখার আমি ১০ টা নিয়ম সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। যে নিয়মগুলো মাথায় রেখে গেলে তোমরা পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াস পরীক্ষায় বাংলায় সারসংক্ষেপ লেখা হোক বা ইংরেজিতে প্রেসিস লেখা হোক, দুটোতেই কিন্তু খুব ভালো স্কোর করতে পারবে। আমি শুরুতেই ডিসকাস করি যে প্রেসিস ব্যাপারটা কি। দেখো, প্রেসি কথাটা এসেছে ফরাসি শব্দ থেকে, যার অর্থ হচ্ছে সুনির্দিষ্ট বা সংক্ষিপ্ত। অর্থাৎ তোমাকে কোনো একটা প্যাসেজ বা প্যারাগ্রাফ দিয়ে দিলে সেই প্যারাগ্রাফটা পড়ে বুঝে তুমি যে ভাবার্থটা বুঝলে সেই ভাবার্থটা তোমাকে সংক্ষেপে লেখাটাই অর্থই হলো প্রেসিস বা সারসংক্ষেপ লেখা। কতটা সংক্ষেপ লিখতে হবে? যতটা বলা আছে তার অন্তত ৩ ভাগের ১ ভাগের মধ্যে তোমাকে পুরো ভাবার্থটাকে গুছিয়ে বলতে হবে। এই কারণে তোমাকে পরীক্ষায় একটা প্যাসেজ দিয়ে দেবে, সেই প্যাসেজটাকে ভালো করে পড়া এবং সেখান থেকে কোন পয়েন্টস গুলোকে আমরা নেব আর কিভাবে লিখব সেই জিনিসটাকে জানা জরুরি। চলো আমরা শিখে নিই এই ১০টা নিয়ম কি কি। প্রথমেই যদি আলোচনা করি প্রেসিস বা প্যারাগ্রাফ থেকে তোমার সংক্ষিপ্তসার লেখার ব্যাপারে। দেখো, প্রথমেই তোমাকে যে প্যারাগ্রাফটা দেওয়া আছে সেটাকে ভালো করে বারবার করে পড়ে নিতে হবে এবং সেটাতে আসলে কি বলতে চাওয়া হয়েছে তার সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি করতে হবে। অনেকেই ভাবে প্রেসিস মানে যে প্যারাগ্রাফটা লিখে দিল, মূল মূল লাইনগুলো সেখান থেকে কপি পেস্ট করে লিখে দিলাম আর তাহলেই ছোট করে লিখে দিলে আমার প্রেসিসের পার্টটা কমপ্লিট হয়ে গেল। আদতে কিন্তু ব্যাপারটা তা নয়। প্রেসিসের অর্থ হচ্ছে ভাবার্থটা তোমাকে সংক্ষেপে লিখতে হবে। এই কারণের জন্য তোমাকে ওই প্যারাগ্রাফে মূল কি বিষয়টা বলতে চেয়েছে সেই বিষয়ের উপর আলোকপাত করতে হবে এবং সেই বিষয়টা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়ার জন্য তোমাকে কিন্তু প্রেসিসটাকে কম করে ২-৩ বার ভালো করে পড়ে নিতে হবে এবং সেখানে কর্তাকে, কর্মকে, সেটা কি বিষয়ের উপর বলতে চেয়েছে সেই বিষয়গুলো ভালো করে একটা ধারণা তৈরি করে নিতে হবে। সেকেন্ড কাজ যেটা আমাদের সেটা হচ্ছে এই যে প্যারাগ্রাফটা দিয়েছে সেই প্যারাগ্রাফসের মধ্যে আমরা যেহেতু সংক্ষেপে লিখবো অনেক কিছুই বাদ যাবে, কিন্তু যে জিনিসগুলো বাদ যেন না যায় সেগুলো হলো কি পয়েন্টস গুলো। কিছু গুরুত্বপূর্ণ বিষয় বা তথ্য ওখানে দেওয়া থাকবে, যে তথ্যগুলোকে কোনো রকমে বাদ দিলে চলবে না বা যে তথ্যগুলোকে বাদ দিলে ওই যে প্যারাগ্রাফটা দিয়েছে তার সংক্ষিপ্তসার বা ভাবার্থ লেখার সময় সেটা কিন্তু কমপ্লিট হবে না। আমরা সেই কি পয়েন্টস গুলোকে নোট করব, যদি তুমি প্রশ্নে আন্ডারলাইন করে নিতে পারো তাহলেও হবে। থার্ড কাজ হচ্ছে এবার এই কি পয়েন্টস গুলোর সাহায্যে আমরা প্রদত্ত প্যারাগ্রাফটির সংক্ষিপ্তসার বা প্রেসিস লিখব। লেখার শুরুতেই আমাকে কি করতে হবে? দেখো, লেখার শুরুতেই ৪ নম্বর নিয়মে তোমাকে বলি, প্রথমেই তুমি যে লেখাটা পড়েছো, পড়ে তুমি যা বুঝেছো তার উপর একটা ছোট্ট শিরোনাম বা হেডলাইন দাও। ইংরেজিতেও লেখার সময় তোমার প্রেসি লেখার সময় একটা হেডলাইন দেবে। বাংলাতেও যখন তুমি সংক্ষিপ্তসার লিখবে কোনো একটা প্রদত্ত প্যারাগ্রাফের, তারও কিন্তু একটা হেডলাইন বা শিরোনাম দেবে। এই শিরোনামটা যেন ওই প্রেসিসের সঙ্গে বা সংক্ষিপ্তসার যেটা যে বিষয়ের উপর তুমি লিখছো সেই বিষয়টার মূল বিষয়বস্তুকে ক্যারি করে, যে কিসের উপর তুমি লিখতে চলছো বা কি বার্তা দিতে চলছো। মাথায় রাখবে, যে কটা ট্রান্সলেশন বলো, তোমার রিপোর্ট রাইটিং বলো বা তুমি প্রেসিস বলো, তোমাদের ক্লার্কশিপে যে ৩ ধরনের রাইটিং আছে, টোটাল ৬টা রাইটিং ইংরেজি এবং বাংলা মিলিয়ে, তার মধ্যে একমাত্র ট্রান্সলেশন বা অনুবাদ বাদ দিয়ে বাকি সবকটাতেই কিন্তু তোমাকে হেডলাইন লিখতে হবে। বাংলাতে প্রেসিস সংক্ষিপ্তসার লেখার সময় যেমন হেডলাইন লিখতে হবে, ইংরেজিতে প্রেসিস লেখার সময়ও হেডলাইন লিখতে হবে। বাংলাতে প্রতিবেদন বা রিপোর্ট লেখার সময় তোমাকে হেডলাইন লিখতে হবে, ইংরেজিতে রিপোর্ট লেখার সময় তোমাকে হেডলাইন লিখতে হবে। তাই একইভাবে প্রেসিস বা সংক্ষিপ্তসার অবশ্যই কিন্তু একটা শিরোনাম দেবে। এই কাজটি করতে ভুলো না। সেটা প্রশ্নে বলে দেওয়াও থাকতে পারে, নাও বলে দেওয়া থাকতে পারে, বাট সংক্ষিপ্তসার লেখার সময় শিরোনাম অবশ্যই দেবে। ৫ নম্বর পয়েন্টে আসি। ৫ নম্বর পয়েন্ট বলছে সংক্ষিপ্তসার বা প্রেসিস লেখার সময় খেয়াল রাখতে হবে সেটা যেন প্রদত্ত লেখাটির ৩ ভাগের ১ ভাগ হয়। ১টা ২টো শব্দ এদিক ওদিক হয়ে গেলেও চলবে, তবে যেন খুব বেশি না হয়। মানে ধরো তোমাকে যে প্যাসেজটা দেওয়া আছে সেটা ৩০০টা ওয়ার্ডের মধ্যে দেওয়া আছে। তুমি চেষ্টা করবে ১০০টা ওয়ার্ডের মধ্যে ওই অর্থটাকে লিখতে, ভাবার্থটাকে লিখতে। ঠিক আছে? নিজের ভাষায় গুছিয়ে লিখবে তুমি, যা ওটা পড়ে বুঝেছো।
এই ৩ ভাগের ১ ভাগ এটা মাথায় রাখবে। তোমার সাধারণ একটা নিয়ম। তবে ১ টা ২ টো ওয়ার্ড এদিক ওদিক হয়ে গেলে খুব একটা অসুবিধা হয় না। আর যেহেতু তুমি লিখছো সংক্ষিপ্তসার মানে কি সংক্ষেপে লিখতে হবে। সেই কারণে এটার আকারটাকে কমিয়ে আনতে হবে। কমিয়ে ওই একই কথা বলতে হবে যেন মূল ভাবটা একই থাকে। ৬ নম্বর পয়েন্টে চলে আসো। ৬ নম্বর পয়েন্ট বলছে সংক্ষিপ্তসার বা প্রেসিজ লেখার সময় নিজের কোনো রকম মতামত সেখানে দেবে না। তোমাকে যতটুকু তথ্য প্রদত্ত আছে সেটুকুকেই সংক্ষেপে লিখবে। এই পয়েন্টটাকে অনেকে ভুল করে। এইজন্য আমি বলছি বারবার এই পয়েন্টটা খুব মাথায় রাখবে। অনেকেই প্রেসিজ লেখার সময় যে সংক্ষেপে যে ভাবার্থটা লিখছে সেখানে নিজস্ব কিছু মতামত, সেই বিষয়ে তার কি ভাবনা চিন্তা, সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু সে লিখে আসে। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভুল এবং এই ভুলটা তোমরা করবে না। ঠিক আছে? ধরো তোমাকে যেকোনো একটা বিষয়ের উপর লিখতে দিয়েছে। ধরো আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া। তুমি পড়ে বুঝতে পারছো ভারতবর্ষের বেকারত্ব সম্পর্কে তোমাকে লিখতে দিয়েছে এবং সেখানে কিছু তথ্য তুলেছে, সেখানে কিছু সমাধান বলেছে। তুমি নিজে জানা থাকলেও সেখানে কোনো রকম সমাধান কিছু এড করতে যেও না। ওখানে যেটুকু বলেছে সেটুকুকেই লিখবে। কথা বোঝা গেছে? নেক্সট চলে আসো। ৭ নম্বর পয়েন্টে বানান এবং টেন্সের প্রতি বিশেষ খেয়াল রাখবে। লেখার সময় তোমার এই বানান বা টেন্স যদি ভুল হয়ে যায় সেটাও কিন্তু ওরা দেখবে এবং টেন্সটা যদি পাস্টে দেওয়া থাকে প্যাসেজটা সেটাকে চেষ্টা করবে পাস্টে লেখার ওই ভাবার্থটাকে বা যা তোমার সুইটেবল মনে হয় তুমি সেই জিনিসগুলোকে খেয়াল রাখবে যেন তোমার টেন্সটা এমন গড়বড়ে না হয়ে যায় যে মূল প্যাসেজটার সঙ্গে তার ভাবধারার কোনো রকম মিলই থাকছে না। ঠিক আছে? ৮ নম্বর পয়েন্ট হচ্ছে বাংলায় যখন সংক্ষিপ্তসার লিখবে এটা সেই বিষয়ে খেয়াল রাখবে। বাংলায় সংক্ষিপ্তসার লেখার সময় খেয়াল রাখবে যেন গুরুচণ্ডাল দোষ না হয়। না গুরুচণ্ডাল দোষটা কি? আমরা কখনো, কখনো দেখি যে কেউ সাধু ভাষায় কিছুটা বলল, আবার তার মধ্যে চলিত ভাষারও মিশ্রণ রয়েছে। এই সাধু ভাষা এবং চলিত ভাষা যদি একসঙ্গে মিশ্রণ করে লেখা হয় সেটাকে বলা হয় গুরুচণ্ডাল দোষ। কিন্তু সেটা যদি সংক্ষিপ্তসার লেখার সময় হয়ে যায় তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। তুমি হয় পুরোটাই সাধু ভাষায় লেখো, না হলে পুরোটাকেই চলিত ভাষায় লেখো। অনেক সময় তোমরা পরীক্ষার সময় দেখবে যে তোমাকে যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেই প্যাসেজটা সাধু ভাষায় রয়েছে। অনেকের ধারণা থাকে তাহলে সংক্ষিপ্তসার লেখার সময় তোমাকেও কি সাধু ভাষায় লিখতে হবে? না, তুমি সংক্ষিপ্তসারটা লেখার সময় সাধু ভাষাতেও লিখতে পারো। তুমি চাইলে চলিত ভাষাতেও লিখতে পারো। কিন্তু যেকোনো একটা করবে। যদি চলিত ভাষায় লেখো পুরোটাকেই চলিত ভাষায় লিখবে, সেখানে কিন্তু সাধু ভাষায় লিখবে না। সেটা প্রদত্ত প্যাসেজটা সাধু ভাষাতে দেওয়া থাকলেও তুমি চলিত ভাষায় পুরোটা লিখতে পারো। ৯ নম্বর পয়েন্ট কি? ৯ নম্বর পয়েন্টটাও খুব গুরুত্বপূর্ণ যে প্রদত্ত প্যাসেজে কোনো রকম উদাহরণ বা তুলনা থাকলে সংক্ষিপ্তসারে সেগুলোকে না লেখাই ভালো। এছাড়া যদি কোটেশনের ভেতরে কোনো উক্তি থাকে আর সেটাকে সংক্ষিপ্তসারে লেখাটা আবশ্যক বলে মনে হয়, তাহলে সেটাকে ইনডাইরেক্ট স্পিচে লিখবে, কোনো রকম কোটেশন রাখবে না। এর কারণটা কি? কখনো, কখনো প্যাসেজ তোমাকে যখন পরীক্ষার সময় দেখবে সেখানে সেই প্যাসেজটাকে আরো ভালো করে ন্যারেট করার জন্য কোনো একজন বিখ্যাত ব্যক্তির বা কোনো একজন অন্য কারোর উক্তি কিছু তুলে ধরা রয়েছে। সেই উক্তির মধ্যে হয়তো কোনো একটা প্যারাগ্রাফে রবীন্দ্রনাথের একটা উক্তিকে সেখানে কোট করা রয়েছে। বা জিনিসটাকে ঘটনাটাকে ব্যাখ্যা করার জন্য কোনো একটা অতীতের উদাহরণ টানা রয়েছে। কিন্তু তোমরা যখন সংক্ষিপ্তসার লিখবে, তোমরা এই কোটেশন গুলোকে পুরোটা উইথড্র করে যাবে। তোমরা এই উদাহরণগুলোকেও তার মধ্যে লিখবে না। তাহলে তুমি ওই সংক্ষিপ্তসারটাকে ৩ ভাগের ১ ভাগের মধ্যে লিখতে পারবে না। হ্যাঁ, যদি কখনো কোনো কোটেশনকে ওই সংক্ষিপ্তসারে লেখাটা আবশ্যক বলে মনে হয়, তাহলে কি বলেছি? সেটাকে ইনডাইরেক্ট স্পিচে লিখবে। কোটেশন দিয়ে লিখবে না। ঠিক আছে? ইনডাইরেক্ট স্পিচে লিখবে, কোটেশনে রাখবে না। সেটা ইংরেজিতে হোক বা বাংলাতে হোক, তাকে ইনডাইরেক্ট স্পিচে লেখার চেষ্টা করবে। এবং সেখানে কোনো কোটেশন রাখবে না এবং আরো একটা কথা সেখানে ওই উদাহরণ বা তুলনা এই জিনিসগুলোকে কিন্তু সেখানে না লেখারই চেষ্টা করবে, সেটাই ভালো হবে। লাস্ট পয়েন্ট যে পয়েন্টটা বলবো এবং এখানেই শেষ নয়, এরপর আমরা দেখবো একটা প্রদত্ত প্যারাগ্রাফ থেকে কি করে প্রেসিজ লেখে সেটাকে আমরা হাতে কলমে শিখবো এবং তারপর তোমাদের জন্য একটা ছোট্ট হোমওয়ার্ক রয়েছে, তোমরা সেটাকে সলভ করবে। শুধুমাত্র সঠিক লিখলেই হবে না। যে কথাটা আমি এর আগেও বলেছি তোমাদেরকে, সেটা আরো একবার বলে রাখি যে শুধুমাত্র সঠিক লিখলেই হবে না, সঠিক এবং যথাযথ হলেই সংক্ষিপ্তসার বা প্রেসিসে ভালো নম্বর করতে পারবে। এবং এটা শুধু প্রেসিসের জন্য নয়, এটা সমস্ত রাইটিং গুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এর আগে আমি তোমাদের একটা ভিডিওতে রিপোর্ট রিপোর্ট বা প্রতিবেদন সম্পর্কে লেখা শিখিয়েছি। তোমরা যারা সেই ভিডিওটা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি। সেখান থেকে তোমরা রিপোর্ট রাইটিং এর 10টা গুরুত্বপূর্ণ নিয়ম শিখতে পারবে এবং সেখানে হাতে কলমে শেখানো হয়েছে কি করে একটা প্রদত্ত প্যারাগ্রাফগুলোর থেকে বা প্রদত্ত তথ্যগুলোর থেকে কি করে একটা ভালো রিপোর্ট ইংরেজিতে লিখতে হয়। এবং শুধু তাই নয়, বাংলা এবং ইংরেজিতে দুই ক্ষেত্রে রিপোর্ট লেখার নিয়মগুলো নিয়ে সেখানে আলোচনা হয়েছে। একই রকমভাবে আমরা এখন এই ভিডিওতে একটা প্যারাগ্রাফ থেকে প্রদত্ত প্যারাগ্রাফ থেকে কি করে সংক্ষিপ্তসার বা প্রেসিজ লিখতে হয় ঠিক করে সেটাকে দেখব। তো দেখো প্রশ্ন দেওয়া রয়েছে, রাইট এ প্রেসিজ অন দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড গিভ এ সুইটেবল টাইটেল। ওকে, ঠিক আছে।
তো প্যারাগ্রাফটা কি বলছে পড়ে নি চলো। হিস্ট্রি ইজ অ্যান অ্যাকাউন্ট অফ পাস্ট। ওকে, হিস্ট্রি ইজ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য পাস্ট। ইতিহাস হলো অতীতের ঘটনাগুলো। We must read history because of the fact that we cannot understand the present without reference to the past. আমাদের অবশ্যই ইতিহাস পড়া উচিত, কারণ আমরা যদি অতীতের ঘটনাগুলোকে না জানি তাহলে আমরা বর্তমানটাকে বুঝতে পারবো না। We cannot understand the past, আমরা বর্তমানটাকে বুঝতে পারবো না without reference to the past. ওকে, if we read history, যদি আমরা হিস্ট্রি পড়ি বা ইতিহাস পড়ি merely as an accounts of events or a catalogue of facts, শুধুমাত্র ঘটনার তারিখ সহ বর্ণনা হিসেবে দেখি with dates, we only skip over the outer surface of the history, তাহলে কিন্তু আমরা শুধুমাত্র ইতিহাসের বাইরের বিষয় মানে বাইরের আবরণটাকেই দেখতে পাচ্ছি, তার ভেতরে কি বলতে চেয়েছে সেটাকে আমাদের শেখাই হলো না, যদি মাত্র আমরা ইতিহাসটাকে শুধুমাত্র তোমার অতীতের ঘটনাগুলোর তারিখ সহ বিবরণ হিসেবে দেখি। তো দ্য প্রপার স্টাডি অফ হিস্ট্রি কনসিস্ট অফ গোয়িং ডিপ ইনটু ইটস ইনার মিনিং। যদি ঠিকঠাক ভাবে ইতিহাস পড়তে এবং শিখতে হয় তাহলে তোমাকে শুধু বাইরের আবরণটাতে আটকে থাকলে চলবে না, তোমাকে এর ভেতরে তার যে অন্তর্নিহিত অর্থ রয়েছে ওই ঘটনাগুলোর মধ্যে সেটা তোমাকে পড়তে হবে এবং বুঝতে হবে। It does not consist in simply knowing what took place in the past, but in understanding how the past has connection with the is happening to us now. তাহলে কি বলছে? It does not consist in simply knowing. এটা শুধুমাত্র এইটা নয় যে অতীতে কি কি ঘটনা ঘটেছিল, বরং ইতিহাস মানে এইটা যে সেই ঘটনার সঙ্গে বর্তমানে আমাদের পৃথিবীতে বা আমাদের দেশে যে সমস্ত ঘটনাগুলো চলছে সেগুলোর কানেকশনটা কি, সেগুলো কি করে হলো, সেটা তোমাকে ইতিহাস পড়ে বুঝতে হবে। We should learn from history how to avoid the evils that brought the misfortune in the past. আমাদের ইতিহাস থেকে এটাও শিখতে হবে যে how to avoid the evils, কি করে তোমার খারাপ জিনিসগুলোকে বা শত্রুকে কি করে বা মিসফরচুনকে কি করে অ্যাভয়েড করা যায়, ঠিক আছে, সেটাও শিখতে হবে। we should also learn, এটা SO হবে, we should also learn from it the path that leads us to progress, prosperity. ওকে, আমাদের ইতিহাস পড়ে আরো জানতে হবে যে কোন পথে চললে আমাদের উন্নতি, ঠিক আছে, হবে। দিস ইজ দ্য রিয়েল পারপাস অফ রিডিং হিস্ট্রি। এটাই হলো ইতিহাস পড়ার আসল উদ্দেশ্য। তাহলে প্যারাগ্রাফটা পড়ে আমরা কি বুঝতে পারলাম? প্যারাগ্রাফটা পড়ে যেটা বলতে চাইছে সেটা হলো যে ইতিহাস শুধুমাত্র কতগুলো কাগজে কলমের ডকুমেন্টস নয় যে অতীতে এই ঘটনা এত সালে এই ঘটনা ঘটেছিল। কেউ যদি ওইটা ভাবে যে ইতিহাস মানে শুধু ওটুকুই, সে শুধু ইতিহাসের বাইরের বিষয়বস্তুটাকে দেখছে, ইতিহাসের অন্তর্নিহিত বিষয়টাকে বুঝছে না। যদি তাকে ইতিহাস ভালো করে পড়তে বুঝতে হয় তাহলে তাকে বলতে হবে যে ইতিহাসে অর্থাৎ অতীতে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাগুলো বর্তমানে কিভাবে আমাদের প্রভাব ফেলছে এবং ইতিহাসে সেই নলেজটাকে ব্যবহার করতে হবে, তবেই সেই ইতিহাস থেকে কিছু শিখতে পারবে। এটাই আমাদের বলতে চেয়েছে, তাই না? তাই জন্য আমরা দেখো এই প্যারাগ্রাফটার প্রেসিস এর 3 ভাগের 1 ভাগের মধ্যে কি করে সংক্ষেপে লিখবো। আমরা প্রথমে একটা শিরোনাম দিই। শিরোনামটা হচ্ছে দ্য নিড অফ হিস্টোরিক্যাল অ্যাওয়ারনেস, যেটা পড়ে বুঝতে পারলাম এটা হচ্ছে ইতিহাস সচেতনতার কারণ, দ্য নিড অফ হিস্টোরিক্যাল অ্যাওয়ারনেস। দেখো কি লিখছি, উই শুড নট মেয়ারলি সাম আপ হিস্ট্রি অ্যাজ এ সোল রেকর্ড অফ দ্য পাস্ট ইভেন্টস অ্যান্ড ডেটস। আমাদের ইতিহাসকে শুধুমাত্র অতীতের ঘটনাগুলোর তারিখ সহ বিবরণ হিসেবে দেখলে হবে না। দ্য রিয়েল পারপাস অফ রিডিং হিস্ট্রি ইজ সার্ভড, ইতিহাস পড়ার আসল উদ্দেশ্য তখনই সাধিত হয় যখন when we absorb knowledge from the past, যখন আমরা অতীত থেকে জ্ঞান আহরণ করি এবং ইউজ দিস এক্সপিরিয়েন্স, এবং এই আমাদের যে অভিজ্ঞতা সেটাকে ব্যবহার করি টু ওয়ার্ড অফ এভিল অ্যান্ড মিসফরচুন ফ্রম দ্য প্রেজেন্ট, বর্তমান থেকে, ওয়ার্ড অফ মানে তাকে বাতিল করা, ওয়ার্ড অফ এভিল অ্যান্ড মিসফরচুন, ঠিক আছে, সেগুলোকে বাতিল করতে শিখি বর্তমান থেকে, ফর দ্য বেটারমেন্ট অফ হিউম্যান কাইন্ড, মনুষ্যত্বের উন্নতির জন্য, তখনই ইতিহাস পড়ার আসল উদ্দেশ্য সাধিত হয়। ঠিক আছে, তো এইখানে আমরা ওই যে প্যাসেজটা দিয়েছে সেই প্যাসেজটাতে যে কথাগুলো বলতে চেয়েছে এটাই আমাদের অ্যান্সার। এইখানে আমরা সেটাকে সংক্ষেপে বর্ণনা করে দিলাম ইতিহাস পড়ার যে ঘটনাগুলোকে ওরা ওখানে বলেছে। তোমাদেরও এইভাবে করতে হবে, তোমাদেরও কোনো একটা প্যাসেজ দিয়ে দেবে, সেই প্যাসেজ থেকে দেখে তোমাদেরকে তার সংক্ষিপ্তসার লিখতে হবে। তবে ক্লাস এখানেই শেষ নয়, আমি তোমাদেরকে আরো একটা প্যাসেজ দেবো, সেটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করার পর তোমরা চেষ্টা করবে যদি তোমরা পারো কমেন্ট বক্সে সেটাকে লিখে দিতে, ওই একটা টাইটেল সহ, আমি সেখানে সেটাকে ইভ্যালুয়েট করে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আরো একটা জিনিস জানিয়ে রাখি, তোমরা এই ধরনের ইনফরমেশনগুলো পেতে, জেনারেল নলেজ সম্পর্কে বা অন্যান্য সাবজেক্ট সম্পর্কে এবং বিভিন্ন পরীক্ষার আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত থাকতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারবে। তো দেখো এটা থাকছে তোমাদের হোমওয়ার্ক, যেখানে তোমাদের একটা
প্রেসিস লিখতে হবে এই যে ফলোইং যে টপিকটা রয়েছে সেই টপিকটার উপর। হ্যাঁ? আমি বলে দিই টপিকটা কি, তার উপর তোমরা নিজেরা লিখে আমাকে জানাবে। A man with a strong will is sure to attain success in most of all the works he does. Very few things are impossible to him. He never becomes daunted in any way. Difficulties may appear before him, obstacles may try to make his path thorny, failure may cloud his atmosphere, but he firmly neglects them all. With a strong determination, he pushes on. Gradually, he finds that all the troubles disappear from his path one after another. He then reaches his goal and his efforts are crowned with success. The well known story of the crow and the pitcher is a good example to point. ঠিক আছে, তাহলে আমি এটার মিনিং আর বলছি না আলাদা করে। আমি চাই তোমরা এটা নিজেরা সলভ করো, নিজেরা করে এর অর্থ বোঝো এবং নিজেরা এটাকে সলভ করো। সলভ করার পর তোমরা সেই প্রেসিসটাকে কমেন্ট বক্সে লিখে জানাও। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ সবাইকে।